একজন মানুষ যতই আয় করুক না কেন সে কম বা বেশি তার জীবনের ফিনান্সিয়াল প্ল্যানিং থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফিনান্সিয়াল প্ল্যানিং যদি ঠিকঠাকভাবে করে থাকে তার জীবনের ফিনান্সিয়াল যে প্রবলেম সেটা কিন্তু থাকে না। আপনাদের অনেকে মনে হতে পারে যারা অনেক বেশি আয় করে তাদের ফিনান্সিয়াল প্ল্যানিংটা প্রয়োজন। একদম ভুল কথা। আপনি কম আয়ে স্বল্প আয়েও আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ফিনান্সিয়াল প্ল্যানিং এটা এতটাই জটিল, বর্তমানে প্র্যাকটিক্যাল করতে মানুষ ভয় পায়, মনে হয় অনেক সময় সাধ্য, সারাদিনে অনেক সময় দিতে হয়, মাসে অনেক সময় দিতে হয়, খুব জটিলভাবে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সহজভাবে এবং প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে প্ল্যানিংয়ের 6টা স্টেপ বলবো। এমনভাবে আপনাদেরকে 6টা স্টেপ বলবো একজন সাধারণ মানুষ খুব সহজেই সেটা বুঝতে পারবে এবং ইমপ্লিমেন্ট করতে পারবে। দেখুন, ফিনান্সের ভিডিও অনেকেই দেখে কিন্তু বাস্তব নিজের জীবনে অ্যাপ্লাই করে খুব কমজন। আমার এই ভিডিওগুলো খুব প্র্যাকটিক্যাল এবং সহজেই ইমপ্লিমেন্ট করা যাবে। আর একটা কথা, আমার ভিডিওগুলো খুব তথ্যে ভরা, তার জন্য ডায়েরি পেন বা খাতা পেন নিয়ে আপনারা বসবেন। তো চলুন শুরু করছি 6টা স্টেপ। 1 নম্বর সেভিং, 2 নম্বর লোন, 3 নম্বর ইন্স্যুরেন্স, 4 নম্বর ইনভেস্ট, 5 নম্বর ট্যাক্স, 6 নম্বর রিটায়ারমেন্ট। প্রত্যেকটা মানুষের জীবনে এই 6টা খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে সবথেকে বেশিরভাগ মানুষ কথা বলে ইনভেস্টমেন্ট নিয়ে। আপনি যে আয় করেন কোথায় ইনভেস্ট করবেন, কতটা পরিমাণ করবেন, বা রিটায়ারমেন্ট, আপনি কি সারা জীবন কাজ করে যাবেন, 60 বছর কাজ করার পর রিটায়ার নেবেন? একদমই না। আপনাদেরকে এই রিটায়ারমেন্টটা যে তথ্য আপনাদেরকে দিব আগে কোথাও দেখেননি, কোথাও শোনেননি, আমি একবার কথা দিচ্ছি। তো একটা একটা করে স্টেপ শুরু করছি। সবার প্রথম হচ্ছে সেভিং। দেখুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা সেভিং অ্যাকাউন্ট থাকা অবশ্যই প্রয়োজন এবং এই সেভিংটা আপনার এমার্জেন্সিতে কাজ দেবে। আপনি যে টাকা আয় করেন সব টাকায় যদি ইনভেস্টমেন্ট করে দেন তাহলে যখন এমার্জেন্সি সিচুয়েশন হবে তখন কিন্তু আপনি টাকাটা কাজে লাগাতে পারবেন। তাই আপনার আয়ের কিছুটা পরিমাণ টাকা সেভিংসে থাকা প্রয়োজন। কতটা পরিমাণ এক্স্যাক্ট বলছি শুনুন। আপনার মাসে যা খরচ হয়, ধরুন আমি ধরলাম আপনার মাসে টোটাল খরচ হয় 20,000 খরচ হয়। আবারও বলছি, এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো 20,000 হয়, কারো 5,000 হয়, কারো 50,000 হয়। যাই আপনার সেভিং খরচ হোক না কেন, এই খরচের 6 দিয়ে গুণ করবেন। যদি কারো মাসিক খরচ 20,000 হয় তাহলে 20 × 6 120, মানে 1,20,000 তার সেভিং অ্যাকাউন্টে থাকা প্রয়োজন। এবং এই সেভিং অ্যাকাউন্টে আপনারা জানেন রেট অফ ইন্টারেস্ট কত করে দেয়? 2%। কিন্তু কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিক অ্যাপ্লাই করলে সেভিং অ্যাকাউন্টসে টাকা রেখেও কমপক্ষে 7% রিটার্ন পাওয়া যায়। পরে কোনো ভিডিওতে এইটা বলবো। তো সেভিং অ্যাকাউন্টসে এই টাকাটা রাখবেন। যদি কোনো কারণে আপনি যেই কাজ করছেন, যেই চাকরি করছেন বা যে কোনো করছেন, যদি আপনার কোনো কারণে চাকরি চলে যায় তখন কি হবে? কমপক্ষে 6 মাসের আপনি ওইখান থেকে টাকাটা খরচ করতে পারবেন। অর্থাৎ 6 মাস আপনি চাকরিহীন অবস্থাতেও আপনার পরিবারের যে খরচ এটা আপনি চালাতে পারবেন। তাই আয়ের কমপক্ষে 6 গুণ আপনাকে সেভিং অ্যাকাউন্টসে রাখতে হবে। নেক্সট আসছি লোন। দেখুন, লোন একটা খুব বড় একটা সাবজেক্ট। প্রত্যেকটা মানুষ যখনই একটু ম্যাচিওর হয় তখন বুঝতে পারে কোনটা ব্যাড লোন, কোনটা গুড লোন। দেখুন, লোন খারাপ না, আবার ভালোও না। গুড লোন, ব্যাড লোন মানে যে লোন আপনাকে আর্নিং দেয় সেটা হচ্ছে গুড লোন। বড় বড় যারা বিজনেসম্যান তারা কিন্তু অনেক কোটি টাকা লোন নেয়। মুকেশ আম্বানি লোন নেন না? অবশ্যই নেন। এলন মাস্ক লোন নেন না? অবশ্যই লোন নেন। কিন্তু তারা সেই লোনটা নিয়ে আর্নিং করার জন্য। কিন্তু যখন সেই লোনটা কোনো লাক্সারির জন্য নেওয়া হচ্ছে তখন কিন্তু সেইটা ব্যাড লোন। যাই হোক, আপনার লোন যাই হোক না কেন, সেই লোনের আপনার যে আয়, সেই আয়ের 20% আপনি লোনে খরচ করবেন। ধরুন আপনার আয় মাসিক 50,000, তাহলে 5 × 10, তাহলে আপনি লোনের জন্য ম্যাক্স টু ম্যাক্স 10,000 খরচ করবেন। বুঝাতে পারলাম? নেক্সট আসছে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা অনেক জটিল বিষয়। অনেকে 3টে 4টা ইন্স্যুরেন্স নিয়ে নেয়, অনেকে 8-10টা ইন্স্যুরেন্স নিয়ে নেয়, কত টাকার কাভারেজ নেয় বুঝতে পারে না। এক্স্যাক্ট আপনাদেরকে প্রপার ব্যাখ্যা দিচ্ছি যে ইন্স্যুরেন্স কীভাবে নেওয়া উচিত, কতটা নেওয়া উচিত। ইন্স্যুরেন্স দুটো ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। ভালো করে একটু বুঝবেন, প্রত্যেকটা পয়েন্ট খাতাতে নোট করবেন। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের পার্থক্য বুঝতে হবে এবং এই ইন্স্যুরেন্স থেকে কোনো মানি ব্যাক পাওয়ার আশা করবেন না। কারণ ইন্স্যুরেন্সটা শুধুমাত্র আপনাকে কাভার দেবে, লাইফ কাভার দেবে বা হেলথ কাভার দেবে, ওখান থেকে মানি ব্যাক আশা করবেন না। প্রথম আসছি লাইফ ইন্স্যুরেন্স। ধরুন আপনার পরিবারে 3 জন রয়েছে, 3 জনের মধ্যে আপনি একা আয় করেন, তাহলে লাইফ ইন্স্যুরেন্স শুধু আপনার একারই নেওয়ার প্রয়োজন। ঠিক আছে, এবার কতটা নেবেন? ধরুন আমি ধরলাম আপনার বাৎসরিক আয় 3 লক্ষ টাকা, তার
20 গুণ, কত, 20 তিনে 60 লাখ, 60 লাখ টাকার আপনি লাইফ কভার ইন্স্যুরেন্স নেবেন, ওর বেশি প্রয়োজন নেই। যদি কারো বাৎসরিক আয় 5 লক্ষ হয় তাহলে সে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স নেবে, লাইফ ইন্স্যুরেন্স হলো। নেক্সট আসছি হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্স কিন্তু বাড়ির প্রত্যেকটা মেম্বারের প্রয়োজন, কারণ বাড়ির যে মেম্বাররা কেউ অসুস্থ হতে পারে। অনুমান করা যায় যে গড়ে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের কমপক্ষে 1 লক্ষ টাকা কাভারেজ ইন্স্যুরেন্স প্রয়োজন হেলথের ক্ষেত্রে। ধরুন বাড়িতে 5 জন রয়েছে, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে পার হেড 1 লক্ষ টাকা করে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার প্রয়োজন। এরপর সবথেকে যে গুরুত্বপূর্ণ পার্টটা আসছে ইনভেস্ট। এই ইনভেস্টটা এতটাই গুরুত্বপূর্ণ, মানুষ বুঝতেই পারে না কোথায় ইনভেস্ট করবে, কোন জায়গাতে ইনভেস্ট করলে সঠিক রিটার্ন পাওয়া যায় এবং ডাইভার্সিফিকেশন কতটা। অনেকে দেখেছি প্রায় মিউচুয়াল ফান্ড রেখেছে, 10টা মিউচুয়াল ফান্ড রেখেছে, তারপর স্টক কিনে রেখেছে প্রায় 20টা মতো, যখন যা ইচ্ছা হচ্ছে করে নিচ্ছে। এটা কিন্তু এক্স্যাক্ট প্রপার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নয়। আজকে আপনাদেরকে শেখাচ্ছি প্রপার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তাহলে ইনভেস্টমেন্ট করা যায় 3টে জায়গাতে। নাম্বার 1, ইকুইটি, সেটা স্টক বা মিউচুয়াল ফান্ড হতে পারে। 2 নম্বর গোল্ড, 3 নম্বর রিয়েল এস্টেট। এই 3 জায়গাতে ইনভেস্ট করা যায়। এই 3টের মধ্যে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায় ইকুইটি, স্টক বা মিউচুয়াল ফান্ড। আচ্ছা, গোল্ডে দেখুন, গোল্ড অনেকেই ভেবে থাকেন শুধুমাত্র আমি সোনা কিনে রেখে দেবো তাহলে আপনার টাকাটা ইনভেস্ট করা থাকলো। কিছুটা ভুল ওখানে, কারণ গোল্ডের ইনভেস্ট করার 4টে জায়গা রয়েছে। আপনারা অনেকেই জানেন না, গোল্ডে ইনভেস্ট করা যায় 4টা জায়গাতে। আপনি ফিজিক্যাল গোল্ড কিনতে পারেন, নর্মাল সোনা দোকানে গিয়ে সোনা কিনতে পারেন, ফিজিক্যাল গোল্ড। নাম্বার 2, গোল্ডের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন। নাম্বার 3, গোল্ডের ইটিএফ কিনতে পারেন। নাম্বার 4, সোভারিজেন গোল্ড বন্ড, এখান থেকে আপনারা নিতে পারেন। এবার এই 4 জায়গার মধ্যে আপনি কোথায় গোল্ডে ইনভেস্ট করবেন? গোল্ডের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তে আছে। গত 1 বছরে অনেক বেড়েছে, প্রায় 50% বেড়েছে গত 1 বছরে। কিন্তু অল এভারেজ আমরা দেখেছি গোল্ড 6 থেকে 8%, এর বেশি কিন্তু বাড়েনি। এবার এই 4টের মধ্যে কোথায় ইনভেস্ট করা সবথেকে বেটার, ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যদি 20 বছর আগে আপনি 1 লক্ষ টাকা গোল্ডে ইনভেস্ট করতেন, 20 বছর আগে বলছি, তাহলে যদি আপনি ফিজিক্যাল গোল্ড কিনতেন এই টাকাটা আপনার দাঁড়াতো 3,40,000 টাকা। যদি গোল্ডের কোনো মিউচুয়াল ফান্ডে লাগাতেন সেই টাকাটা হতো 7,70,000। যদি ওই টাকাটা গোল্ডের কোনো ইটিএফে কিনতেন সেটা হচ্ছে কত, 8,35,000 টাকা। কিন্তু ওই টাকাটা যদি আপনি সোভারিজেন গোল্ড বন্ডে লাগাতেন ওই টাকাটা আপনার হয়ে যেত 11.32 লক্ষ টাকা। এই এসজিবির একটা সুবিধা কি, এখানে পার ইয়ার আপনাকে 2.5% আপনাকে ইন্টারেস্ট দেবে। এই এসজিবির একটা সুবিধা কি, প্রায় এসজিবির এক্সট্রা একটা ফ্যাসিলিটি 2.5% আপনি এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছেন। তো এই হচ্ছে গোল্ডের 4টে জায়গা। সবথেকে গোল্ডে ইনভেস্ট করার সবথেকে সেরা জায়গা হচ্ছে এসজিবি। তাই যদি গোল্ডে ইনভেস্ট করেন আপনারা এসজিবিতে ইনভেস্ট করবেন। নেক্সট আসছে রিয়েল এস্টেট। দেখুন রিয়েল এস্টেট ইনভেস্ট করা কতটা গুরুত্বপূর্ণ। দুটি ক্ষেত্রে রিয়েল এস্টেটের আপনি নিতে পারেন। একটা হচ্ছে নিজের থাকার জন্য কোনো জায়গা বা প্লট কিনতে পারেন, বললাম নিজের থাকার জন্য। আর একটা হচ্ছে নিজের ব্যবসার জন্য, এইটার জন্য আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি টাকা ইনভেস্ট করে টাকা আর্নিং করব, গ্রো করব, তাহলে কিন্তু রিয়েল এস্টেট আমার ব্যক্তিগত মতো অতটা ভালো নয়। এই কারণে রিয়েল এস্টেটে যে আর্নিংটা হয় খুব বেশি না, যে প্রফিটটা পাওয়া যায় বা যে গ্রো হয়, যে রেট অফ ইন্টারেস্ট যেটা ব্যাক করে এতটাও বেশি নয়। এবং এতে কতগুলো খারাপ দিক রয়েছে। সবার প্রথম যে খারাপ দিক, আপনার রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে বড় অ্যামাউন্টের প্রয়োজন। আপনি 200-500 টাকাতে ইনভেস্ট করতে পারবেন না, যেটা আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা স্টকে করতে পারবেন। এছাড়া এতে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, দলিল, রেজিস্ট্রি, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক চব্য থাকে এবং অনেক টাইম কনজিউম। আপনি চাইলেই এটাকে আজকে কিনতে পারবেন না, চাইলেই আজকে বিক্রি করতে পারবেন না, যেটা কিন্তু আপনি ইকুইটি ইনভেস্ট করে আপনি কিন্তু করতে পারেন। তার থেকে বড় কথা, রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কম্পাউন্ডিংয়ের যে এফেক্ট যতটা আপনি এখানে পান এখানে অতটা পাবেন না। তাই শুধুমাত্র নিজের একটা থাকার জন্য আর একটা ব্যবসার জন্য যদি করতে চান নিতে পারেন, ওর বেশি কিন্তু ইনভেস্ট করার প্রয়োজন আমার মনে হয় না। এবার যারা মানে প্রফেশনালি রিয়েল এস্টেটে ইনভেস্ট করে তারা প্রচুর প্রফিট করে, তাদের ব্যাপারটা আলাদা। আপনি যদি সিম্পল একজন মানুষ হন তাহলে কিন্তু এটা করার দরকার নেই। তাহলে এবার বলুন সবথেকে ইনভেস্ট করার সবথেকে সেরা জায়গা কোনটা? অবশ্যই ইকুইটি
এখানে স্টক বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার জন্য। এখানে কিছুটা থাকবে, এখানে নিজের থাকার আর ব্যবসার জন্য থাকবে। তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনি এখানে এটা ইনভেস্ট করবেন, ধরুন আপনি এখানে ভাবছেন যে টাকাটা ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে প্রথমে আপনার যদি কোনো কনসেপ্ট না থাকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করবেন। মিউচুয়াল ফান্ডের অনেক প্রকার ফান্ড রয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, হাইব্রিড ক্যাপ, ডেপ ফান্ড, অনেক কিছু রয়েছে। যদি আপনার বয়স 25 থেকে 40 হয়ে থাকে তাহলে এই ইকুইটি মিউচুয়াল ফান্ড একটা স্ট্র্যাটেজি বলছি। যদি আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, তিনটে ফান্ডে ইনভেস্ট করবেন। একটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, 2 নম্বর হচ্ছে মিড ক্যাপ, 3 নম্বর হচ্ছে স্মল ক্যাপ। কতটা অ্যালটমেন্ট, আপনি এইখানে যতটা ইনভেস্ট করবেন তার 40% দেওয়া উচিত ফ্লেক্সি ক্যাপে, 30% দেওয়া উচিত মিড ক্যাপে, 30% দেওয়া উচিত স্মল ক্যাপে। কেন? কারণ আমি ধরে নিয়েছি আপনার বয়স 25 থেকে 40, তো এক্ষেত্রে রিস্ক নেওয়ার ক্ষমতা কিছুটা আছে। দেখুন, রিস্ক বলে কিছু হয় না, ভোলাটাইল হয়। তাহলে এক্ষেত্রে যদি করেন আপনি একটা ভালো পরিমাণ রিটার্ন পেতে পারেন ইকুইটি স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে। তাহলে ইনভেস্টমেন্ট পোর্শনটা বোঝা গেল। এখানে সব থেকে বেশি আমরা ইনভেস্টে ফোকাস করব কোনটাতে? ইকুইটি। যদি আপনার কোনো মেয়ে থাকে, এগুলো বুঝতে হবে, যদি আপনার কোনো মেয়ে থাকে তখন আপনি অবশ্যই গোল্ডে ইনভেস্ট করতে অবশ্যই করা উচিত। গোল্ডের কোনটা বেটার? অবশ্যই এসজিবিতে। আর এছাড়াও রিয়েল এস্টেটে থাকার জন্য তো বললাম। নেক্সট পরের আমরা 5 নম্বর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ট্যাক্স। দেখুন, ট্যাক্স একটা জটিল বিষয়। যদি আপনার ইনকাম 12 লক্ষের কম হয় তাহলে আপনার ট্যাক্সের জন্য ভাবার দরকার নেই। যদি 12 লক্ষের বেশি হয় তাহলে আপনাকে 80C অনুযায়ী কতগুলো নিয়ম রয়েছে। যেমন এলআইসি যদি করেন বা কোনো ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড করেন, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি মাইনাস করে ট্যাক্স দেখাতে পারেন, 1.5 লক্ষ টাকা। এছাড়াও এনপিএস হচ্ছে ট্যাক্স ফ্রি, এরকম বা হোম লোনও ট্যাক্স ফ্রি থাকে। তাহলে সেক্ষেত্রে আপনারা এই ট্যাক্স জিনিসটা দেখে নেবেন। নেক্সট আসছে রিটায়ারমেন্ট। এই রিটায়ারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ 99% মানুষ ভাবে আমরা 60 বছর পর্যন্ত কাজ করব, তারপর অবসর নেব। তার মানে ভাবুন, 60 বছর পর্যন্ত টাকা আর্নিং করলে, জমালো, যখন সে খরচ করতে যাবে বা যখন এনজয় করতে যাবে তখন বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, বার্ধক্য চলে এসেছে, হাঁটুতে ব্যথা। আপনার অবসর সময়টা জীবনের এভাবে বৃদ্ধ বয়সে কাটাবেন না অনেক আগে কাটাবেন? যদি মনে হয় যে বৃদ্ধ বয়সে না কাটে আগে কাটানোর কি ব্যবস্থা আছে? অবশ্যই রয়েছে। আপনার লাইফ, আপনার পার্সোনাল ফাইন্যান্স, আপনার যে অর্থ দিকটা, এটা আপনার সম্পূর্ণ নিজের। কতটা আপনি তো টাকা আয় করতেই আছেন, কতটা আয় করবেন, কতটা গেলে আপনি একটা স্টেবল জায়গাতে পৌঁছতে পারবেন। তাই একটা স্ট্র্যাটেজি রয়েছে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলেই আপনি অবসর নিতে পারেন। সেই নির্দিষ্ট অ্যামাউন্ট কতটা? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবো, যেই অ্যামাউন্টটা থেকে ইয়ারলি 6% যদি আমি রিটার্ন পাই তাহলে আমার বর্তমান মাসিক খরচ চলে যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার মাসিক খরচ বর্তমানে 30,000 টাকা। তাহলে কোন টাকা রাখলে আমার ইয়ারলি আমি 6% রিটার্নে মাসে 30,000 টাকা করে পাবো? ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি রাখলেন 60 লক্ষ টাকা। আপনার ইনভেস্ট অ্যামাউন্ট হয়ে গেল কত? 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকার 6% মানে কত? 3,60,000। এই 3,60,000-এর যদি আপনি মাসে তাহলে কত করে পাচ্ছেন? তাহলে 12 দিয়ে ভাগ করুন, মাসে পাবেন 30,000। অর্থাৎ আপনার যে বড় বড় খরচ হতে পারে, সেটা কোনো মেয়ের বিয়ে অথবা হতে পারে কোনো বাড়ি ঘর করার পর অবশিষ্ট যদি আপনার কাছে 60 লক্ষ টাকা আপনি যদি জমিয়ে ফেলেন, আপনি তখন টাকার জন্য আপনার কাজ করার দরকার নেই। আপনি কাজ করুক বা না করুন, আপনি কিন্তু 30,000 টাকা করে মাসে আর্নিং করতে পারবেন। তার জন্য কত? 60 লক্ষ টাকা আপনার কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো জায়গাতে আপনি রাখবেন। এবার আমি ধরেছি কত? 6% ধরেছি। অ্যাকচুয়ালি বাস্তবে 6% তো অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এখানে কমপক্ষে 15 থেকে 20% রিটার্ন অবশ্যই পাবেন, 15 থেকে 20%। কিন্তু একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইনফ্লেশন। আজকে আপনার 30,000 টাকাতে চলছে, তার মানে এই নয় যে 5 বছর পর আপনার 30,000 টাকাতে মাসে চলে যাবে। এই জন্য আমি 6% ধরেছি। তাহলে এটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট অ্যামাউন্ট। এইটা হলেই আপনি অবসর নিতে পারেন। তারপর টাকার জন্য আপনাকে কাজ করার প্রয়োজন নেই। যেই কাজটা আপনার করতে ভালো লাগবে আপনি সেই কাজটা করবেন। বোঝাতে পারলাম? আচ্ছা, আর একটা কথা ছোট্ট একটু বলতে ভুলে গেছি। এই যে আপনি ইকুইটি ফান্ডে যে আপনি ইনভেস্ট করবেন, প্রথমে মিউচুয়াল ফান্ডেই শুরু করবেন, পরে আপনাকে স্টাডি করে নলেজ গেইন করে আপনি স্টকে ইনভেস্ট করা শুরু করবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পাশাপাশি আপনাকে কিছুটা স্টকেও ইনভেস্ট করতে হবে, কারণ নলেজ নিতে হবে। এই স্টকে ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ কেন? স্টকে কিন্তু রিটার্ন অনেক বেশি থাকে। ভালো কোয়ালিটি যদি স্টক নেন তাহলে আপনি অবশ্যই এখানে অনেক রিটার্ন পাবেন। একটা আমি ভিডিও দিয়েছি, আগের ভিডিওটা দেখে নেবেন, যে স্টকে ইনভেস্ট করার 4টে গোল্ডেন রুল কি, যেই গোল্ডেন রুলগুলো অ্যাপ্লাই করে বহু মানুষ বহু টাকা তৈরি করেছে। তো এই হচ্ছে টোটাল 6টা সিম্পল প্র্যাকটিক্যাল আপনাদেরকে প্ল্যানিং দিলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।